আকসুতে বিএনপি যে মারাটা খেললো না, এই মারা আগামীতে সে খাইতেই থাকবে যদি সে তার খাইসলত না বদলায়। ভোটের রাজনীতিতে বিএনপির আসল জায়গা, ভোটের জায়গাটা হচ্ছে যেটাকে কনস্টিটিউয়েন্সি বলা হয়, সেটা হচ্ছে তার মুসলিম ভোট, মুসলিম জাতিবাদী ভোট, সাধারণ মুসলমানের ভোট। এক অর্থে এটাই জিয়া চান্দা আব্বাস ভাই বলেছেন। চান্দা আব্বাস বলে যে আওয়ামী লীগের, ছাত্রলীগের সবাই নাকি শিবিরকে ভোট দিয়েছে। চান্দা আব্বাস ভাই, ছাত্রলীগের লোকজন যদি শিবিরে ভোট দিত তাহলে জগন্নাথ হলের মধ্যে 1200-র উপরে ভোট আবিদ আর মাত্র 10টা ভোট সাদিক পেত না। এটা প্রমাণ করে যে এই দাদারা 100 নির্বাচনে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাস রচিত হয়েছে। এই প্রথম একজন দলবিহীন ব্যক্তি স্বতন্ত্র দাঁড়িয়ে ইলেকশন করে, নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ছাত্র দলের মতো। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা আমলি সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে তারপরে দেখে আসি। আকসুতে বিএনপি যে মারাটা খেললো না, এই মারা আগামীতে সে খাইতেই থাকবে যদি সে তার খাইসলত না বদলায়। ভোটের রাজনীতিতে বিএনপির আসল জায়গা, ভোটের জায়গাটা হচ্ছে যেটাকে কনস্টিটিউয়েন্সি বলা হয়, সেটা হচ্ছে তার মুসলিম ভোট, মুসলিম জাতিবাদী ভোট, সাধারণ মুসলমানের ভোট। এক অর্থে এটাই জিয়াউর রহমানের বিএনপি এবং তার রাজনীতি। এটা এক অর্থে বিএনপি পিতৃ পরিচয় বটে। আর এইবার বিএনপি তার বাপের পরিচয় অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে মাথা ঢুকাইতে গেছিল, হাসিনার ফেলে দেওয়া গু খাইতে গেছিল। বিএনপির প্রো ইন্ডিয়ান রাজনীতি করতে যাওয়ার কারণে তার মুসলিম জাতিবাদী কনস্টিটিউয়েন্সি থেকে পুরো আইসোলেটেড হয়ে গেছে। আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জেতার চান্স কম, কইছিলাম না? এখন আমি শিওর বিএনপি জিতবে না, সরকার গঠন করতে পারবে না। এডিটর সাহেব বিউ গলে না বিষণ্ণ সুর দেন না, মেলাদিন শুনি না, তো বিদায়ের একটা সুর দেওয়া ভালো আর কি। ক্ষমতা আসার আগে ক্ষমতা থেকে আল। আমি কইছিলাম যে বিএনপি এই নিয়ে তাদের প্রচুর গব্য, নিজের বিএনপি নিজের মারিছে, অনেকে তত্ত্ব নিতেছে। ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন এক জিনিস না। এরাই কইছিল বট বাহিনী ভোট দিলে শিবির জিতবে, শিবিরের যেন সমর্থন নাই, আছে বট বাহিনী। তত্ত্ব জাহানোর আলোক কাম যা হওয়ার সেটা হয়ে যাবে ইলেকশনের সময়, ওই দিন বুঝবে। ডাকসু ইলেকশনের মধ্যে দিয়ে বাংলাদেশের সাধারণ মুসলমানরা তার রাজনৈতিক এজেন্সি খুঁজে পাইছে, সে নিজে রাজনৈতিক ভাবে শক্তিশালী হয়েছে, সে জাতীয় নির্বাচন ব্যালটে রায় দিবে। আর বিএনপির বাইরের রাজনৈতিক শক্তি তো বসে থাকবে না। তাহলে এখন কি বিএনপি ধ্বংস হয়ে যাবে? এই প্রো ইন্ডিয়ান পলিটিক্যাল লাইনে কোনো চান্স নাই বাঁচার। আমরা চেষ্টা করছি, লাভ হয় নাই। 2 নাম্বার হইতেছে বিএনপি ইতিমধ্যে নিজেকে অকৃতজ্ঞ একটা দল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলছে। জামাতের সাথে জোট করে এতদিন রাজনীতি করে সে জামাতের সাথে যে আচরণ করছে, আবার আমাদের সাথে এই হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের এত বেনিফিট পাইছে, আমাদের এত সাপোর্ট পাইছে, এক সময়কার রাজপথের সহযোদ্ধা তাদের সাথে যে আচরণ করছে, তার সাথে কোনো রাজনৈতিক দল কোন ইন্ডিভিজুয়াল ঐক্য করবে না। সিপিবি তে আওয়ামী লীগের কুসুম বিরোধিতা করছে, কিছু বলছে হাসিনা সিপিবি কে? জাফরুল্লাহ ভাই তো কম হাসিনা বিরোধিতা করে নাই, কিছু বলছে হাসিনা? বলে নাই, কারণ জাফরুল্লাহর সাথে শেখ মুজিবের একটা সম্পর্ক ছিল। এক সময়ের মিত্রের বিষয়ে হাসিনার একটা নৈতিক অবস্থান ছিল, যেটা বিএনপির নাই। বিএনপি এই ক্ষেত্রে আওয়ামী লীগের চাইতেও খারাপ, সে রাজনৈতিক বিরোধীদেরকে ব্যক্তিগত শত্রুতায় পর্যবেসিত করে। তাই বিএনপির আশা আমাদের ছাইড়া দিতে হবে। বিএনপি একটা সিংহ, কিন্তু দুর্বল সিংহ, এইরকম হারুপাট্টি। যতগুলো ইলেকশন করবে সবগুলো হারবে। জাহাঙ্গীরনগর ইলেকশন নিয়ে কি কান্ডই না করলো দেখেছেন তো। চিটাগাং রাজশাহী ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করে কিনা দেখেন। আমাদের তাইলে কি করতে হবে? আমাদের দ্রুত একটা রাজনৈতিক ফ্রন্ট করার দিকে অগ্রসর হতে হবে, যে ফ্রন্টের কথা আমি বলছিলাম। না হলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। এই ফ্রন্টের আদর্শিক নেতা হবেন জিয়াউর রহমান, তার রাষ্ট্রচিন্তা। বিএনপি কোন ঠাসা বা নিষ্ক্রিয় ট্রু ন্যাশনালিস্টরা তাদেরকে একটা স্পেস দিলে তারাও চলে আসবে দলে দলে। বিএনপিতে সত্যিকারের পলিটিক্যাল ট্রেনিং আছে, রাজনীতি করে আসছে, এরকম লোক গুরুত্বপূর্ণ পজিশনে নাই, পলিসি মেকিং এ নাই। থাকলে হাসিনা উৎখাতের লড়াই সেই বিএনপি নেতৃত্ব দিত, পারে নাই নেতৃত্ব দিতে। মুসলিম লীগ থেকে জন্ম নেওয়া আওয়ামী লীগ জয় বাংলা হয়েছে, আর এক দল জয় বাংলা হওয়ার পথে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমাদেরকে দেখায় যে দল তার শেকড় জনগণের আসল কনস্টিটিউয়েন্সি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে দল টেকে না। মুসলিম লীগ তার উদাহরণ। আর আজ বিএনপি সেই ক্রুশিয়াল ভুলের পুনরাবৃত্তি করছে, নিজের অস্তিত্বের মাটিকে অস্বীকার করে প্রো ইন্ডিয়ান লাইনে গিয়ে জামাতের সাথে অমানবিক সম্পর্ক তৈরি করছে। তার এক সময় রাজনৈতিক সহযোদ্ধাদের সাথে অমানুষের মতো আচরণ করছে। বিএনপি নিজের ঘর নিজেই ভাঙছে। কিন্তু তার মানে এই না জিয়াউর রহমানের রাজনীতি হারায় যাবে। জিয়াউর রহমান যেমন বাকশালের ধ্বংসস্তূপ থেকে নতুন রাষ্ট্র চিন্তা দাঁড় করেছিলেন, আজ তার চিন্তাধারার মধ্যে আছে বাংলাদেশকে বাঁচানোর শক্তি। বিএনপি হয়তো দুর্বল সিংহ হয়ে পড়ছে, কিন্তু এই দেশের সাধারণ মুসলমানদের রাজনৈতিক এজেন্সি আর স্বাধীনতার আকাঙ্ক্ষা আজও বেঁচে আছে। ডাকসুর ব্যালটে যেমন সাধারণ মানুষ নিজের কণ্ঠ খুঁজে পেয়েছে, জাতীয় নির্বাচনেও সেই কণ্ঠ আরো জোরে উচ্চারিত হবে। আমাদের দায়িত্ব এখন নতুন রাজনৈতিক ফ্রন্ট গড়ে তোলা।
যেখানে জাতীয় মর্যাদা, আঞ্চলিক অখণ্ডতা আর সার্বভৌমত্ব প্রশ্ন হবে মূল কেন্দ্র, যেখানে জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা হবে আমাদের আদর্শিক দিক নির্দেশনা। এই ফ্রন্ট হবে সাধারণ মানুষের, মজলুমদের, নিপীড়িতদের, যারা আওয়ামী, ফ্যাসিবাদ এবং বিএনপির বিভ্রান্ত রাজনীতির বাইরে নতুন আশা খুঁজতেছে। ইতিহাসের শিক্ষা পরিষ্কার, শূন্যতা কখনো স্থায়ী হয় না। আমরা যদি শক্তি, দিক নির্দেশনা নিয়ে আগায় যাই, তবে সেই শূন্যতা পূরণ হবেই আমাদের দিয়া। বিএনপি হয়তো ভাঙবে, কিন্তু জিয়ার আদর্শের সেই পতাকা ভাঙবে না। সেই পতাকা আবারও উঠবে শক্তিশালী সংগঠিত নতুন ফ্রন্টের হাতে। চান্দা আব্বাস ভাই বলেছেন, চান্দা আব্বাস বলেছে আওয়ামী লীগের, ছাত্রলীগের সবাই নাকি শিবিরকে ভোট দিয়েছে। চান্দা আব্বাস ভাই, ছাত্রলীগের লোকজন যদি শিবিরে ভোট দিত তাহলে জগন্নাথ হলের মধ্যে 1200-র উপরে ভোট আবিদ আর মাত্র 10টা ভোট সাদিক পেত না। এটা প্রমাণ করে যে এই দাদারা এখনো পর্যন্ত সেই আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছে এবং আওয়ামী লীগ আপনাদেরকে পছন্দ করেছে বলেই তাদের ছাত্র সংগঠন আপনাদেরকে ভোট দিয়েছে। দাদারা এবং ছাত্রলীগের সবার ভোট আপনারা পেয়েছেন। এই যা ভোট আপনারা পেয়েছেন, এটা মাত্র ছাত্র দলের সক্রিয় কিছু লোকজন আছেন আর দাদারা আর আওয়ামী লীগ, এই ভোটগুলি আপনাদের ডিপিআর জিএস প্রার্থীরা পেয়েছেন। কেন এরকম হইল? সেটার জন্য আপনারা এই দুইটা কারণ খুঁজে পেয়েছেন। আসল কারণ সেটা না। 5 তারিখের আগে ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কিছু নাই যেটা করে নাই, সেই একই কাজ আপনারাও করেন নাই। আপনাদের সব ছাত্র সংগঠন সেই একই কাজ করেছে যেটা ছাত্রলীগ করত। এই জন্য তো এতগুলো মানুষ মারা যায় নাই। এই দেশের ছাত্র সমাজ, সাধারণ মানুষ আগের রাজনীতি সহ্য করবে না। ছাত্র শিবির কি করেছে? তারা যখন দেখেছে যে তাদের এখানে থাকা সম্ভব না, তারা গুপ্ত রাজনীতি কৌশল বেছে নিয়েছে। তারা সেই হলে থেকেছে, ছাত্রলীগের পাশে থেকে থেকে তারা সেখানকার রাস্তাঘাট, গলি রাজনীতির ধরন, ছাত্রদের মনোভাব সবকিছু তারা বুঝেছে। বুঝে তারপরে 5 তারিখের পর তারা ছাত্রদের জন্য বাস, ছাত্রদের জন্য পানির ট্যাপ, ছাত্রদের আবাসনের সুযোগ সুবিধা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা কার কি আছে, এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে। বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে তাদের লোকজনকে বসানোর চেষ্টা করেছে। আপনাদের ছাত্র সংগঠন কি করেছে জানেন? টিএসসির চায়ের দোকান, শাহবাগের ফুলের দোকান, ওইদিকে নিউ মার্কেটের ফুটপাতের দোকানপাট, এগুলো থেকে চান্দা নেওয়ায় ব্যস্ত ছিল। কে কত খাবে সেটা থেকে। আপনাদের এই ছাত্রদেরকে দেখভালের জন্য আপনাদের যাকে দায়িত্ব দিয়েছেন মহামান্য তারেক রহমান সাহেব, তিনি এবং তিনার পুলিশ কর্মকর্তা স্ত্রী মিলে যে লুটপাট করেছে তারেক রহমান, আপনার সেই আগের আরেক গিয়াসউদ্দিন আল মামুন আপনার আশপাশে অনেকগুলো জড়ো হয়ে গিয়েছে। তার রেজাল্ট আপনারা এই ডাকসুতে পেয়েছেন। এখন যদি আপনারা মনে করেন যে না আমরা তো এই ইয়ে করেছে, কি বলে, কারচুপি আর ইয়ের কারণে আপনারা হেরে গিয়েছেন, এটা যদি মনে করে তারপরে ওইভাবেই যদি সামনে নির্বাচনে যেতে চান, তাহলে ভুল করবেন। আপনাদের যে বয়ান এখন আপনারা শুরু করেছেন আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক দুই দিকে বিভক্ত করে তারপরে আপনারা ক্ষমতায় চলে আসবেন, ওই ট্যাবলেট বাংলাদেশে মানুষ আর খাবে না। ভারতের বিরোধিতা করে জিতা যায় না, এটা এতদিন ধরে এই যে এক ন্যারেটিভ আপনারা বলতেন না, এই ন্যারেটিভ বাংলাদেশে আর চলবে না। এটা প্রমাণ হয়ে গিয়েছে ডাকসুতে। সরাসরি ভারতের বিরুদ্ধে অবস্থানে আমরা বলেই দিয়েছি। পাকিস্তানের প্রার্থী বলেছি আমি সাদিক কায়েমকে, খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। পাকিস্তানি স্বীকার করলো অনেকে, এটা নিয়ে আবার ওনাদের গ্রুপে ওনাদের ভেতরে আবার খুব করে কত সাহস, কত কিছু বলো। আমাদের মা বোনেদের 2 লক্ষ মা বোনকে তোর মারে পাকিস্তানিরা লাগিয়েছে রে, তোর মারে ইয়ে টেস্ট আন, তোর কোন কোন মাকে বোনকে কার কার আওয়ামী লীগের কার কার মা বোনদের ধরে নিয়ে তারপর ই করছে নিয়ে, বাট তারপরে তর্কের খাতিরে ই করি বাঁচার জন্য। এখন আমি যদি বলি যে পাকিস্তানের মিলিটারিরা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, ধর্ষণ এই কথা যদি বলি তাহলে তো বাংলাদেশের সব জারজ। আমি তো সেটা বলবো না, আমি এটা বিশ্বাসও করি না, আমি এটা জানিও না। তারপরেও কি বলি? জিতার জন্য বলি। আমার বাবা, আমার দাদা, আমার পূর্বপুরুষ সবাই রাজাকার ছিল। আমার বাবা, দাদা, চাচারা মিলে তোদের মা বোনদেরকে পাকিস্তানের ক্যাম্পে দিয়ে এসেছে, তোদের মা বোনদেরকে জিনিস প্রোটেকশন ছাড়া তারপর লাগিয়েছে, তোরা পয়দা হওয়া। এটা তো লস আছে, বলেন লস আছে? আমার বাপ রাজাকার থাকলে আমার ঘরে তো পাকিস্তানি আসে নাই। আমার বাপ আমার মারে নিয়ে দিয়ে আসবে, তোর মারে নিয়ে দিয়ে আসে, তোদের মাদেরকে নিয়ে দিয়ে এসছে। লাভজনক যেটা সেটা তো বলবে, লাভ কেনা বুঝে। আমি লাভজনক জায়গায় আছি, এখানে মাঝে মধ্যে বলি খুব খারাপ লাগে না পাকিস্তানি। আরে বেটা, পাকিস্তানি তুই যে মানুষের যে পাকিস্তানি রাজাকার বলিস, পাকিস্তানে যায় নাই কোনোদিন। পাকিস্তানের রাজাকার যাদের বলিস তারা জানে তোদের হিন্দুস্তানের রাজাকাররা সবাই এখন তারা হিন্দুস্তানে আছে, সব ওইখানে গিয়ে আছে। সমস্যা হলেই দৌড় দিয়া তোরা ওইখানে যাস সারা জীবন। তোরা হচ্ছে দাদাদের পয়দা। এই দাদারা তোদেরকে বর্ডারের ওই পারে গিয়েছিলি, তারপর ওইখানে যাওয়ার পরে তোদেরকে প্রোডাকশন দিয়ে দিয়েছে, এখনো তোরা সেই রক্তের টান ভুলতে পারিস না। তো এই দাদাদের যেই রক্তের টানে যারা এই দেশে রাজনীতি করে তাদের সংখ্যা কিন্তু কম, খুব কম সংখ্যক লোকজন এই আপনাদেরকে ভোট দিতে পারবে, যাদের ভোট আপনারা নিতে চাচ্ছেন। এর বাইরে সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও ফুটেজে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে কি ঘটেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এর ধারাবাহিক তারা একটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। ডাকসু নির্বাচনে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাস রচিত হয়েছে। এই প্রথম একজন দলবিহীন ব্যক্তি স্বতন্ত্র দাঁড়িয়ে ইলেকশন করে, নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ছাত্র দলের মতো সংগঠন, ছাত্র শিবিরের মতো সংগঠনকে মনে রাখবেন,
একজন মানুষ কতটা আস্থা থাকলে ছাত্র শিবিরের প্রার্থীকে পরাজিত করতে পারে আপনারা নিশ্চয়ই জানেন। তাকে পরাজিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 11,000 ছাত্রছাত্রীর ভালোবাসা পেয়েছেন উনি। 11,000 ভোট পান নাই, বাট যারা ভোট দিয়েছেন সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রার্থী আপনার জিতু সাহেব। তাকে অভিনন্দন জানাই। এবং আমি এই 8 বছর ধরে, এবং এখানে বলে রাখি যারা নির্বাচিত হয়েছেন সবাইকে অভিনন্দন। এবং ছাত্র শিবিরের প্যানেলের জয় জয়কার চতুর্দিকে। দুঃখ লাগে, কষ্ট লাগতেছে ছাত্র দলের এই করুণ পরিণতি দেখে। আমি মনে করি ছাত্র দল অনতিবিলম্বে বসে নির্বাচন বর্জন সমস্যার সমাধান এনে দেবে না। আর যদি নির্বাচন বর্জন করতে হয়, ছাত্র দল বাংলাদেশের ইতিহাসে আর কোনো নির্বাচনে, ছাত্র সংসদ নির্বাচনে, নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পরিস্থিতিটা এমনই যাচ্ছে, যদি বর্জনই হয় মানে সমাধানের একমাত্র পথ। আর যদি বর্জন না হয়ে আপনার কি কারণে এমন পরিণতি হচ্ছে সেটা খুঁজে বের করা হয়, তাহলে আগামীতে ছাত্র দল প্রতিটা ইউনিভার্সিটিতে ভিপি না হলেও অন্যান্য ক্ষেত্রে বা ভিপি হলেও প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে বলে আমি মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দ্য নিউ বাংলাদেশ। ওয়াই আই সে দ্যাট? বিকজ এটাই চেয়েছিলাম আমরা, যে কোন ব্যক্তি যেন তার যোগ্যতাকে পুঁজি করে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে, রাজনৈতিক ব্যবস্থা বা দলীয় ব্যবস্থার এই প্রার্থীদেরকে বলতে পারে আই এম better than you, so let's go for it। এবং সেটাই দেখিয়েছেন জিতু। এটার জন্য আমি খুবই খুশি। এবং এটার জন্য আমি 8 বছর ধরে বলে আসছি, আমি প্রতিদিন উদাহরণ দেই, যারা আমার ইউটিউবে রেগুলার আপনারা আমার ভিডিও দেখেন, বলি নাই মামদানির মতো ব্যক্তি, নিউ ইয়র্ক শহর, the capital of the world, a financial sector of this free world, নিউ ইয়র্ক সিটি, এরপরে লন্ডনের মতো জায়গার মেয়র হচ্ছেন মুসলিম একজন মানে মেয়র, পাকিস্তানি অরিজিন, এবং যিনি লন্ডনে বা ইংল্যান্ডে জন্মগ্রহণ করেননি, ছোটবেলায় গিয়েছেন। আমরা গণতন্ত্র থাকলে কি হতে পারে সেটা নিউ ইয়র্ক শহরবাসী দেখিয়েছে, যদিও এখানে উনি মেয়র নির্বাচিত হন নাই, বা প্রাথমিক দাপটা উনি পেরিয়েছেন। মোটামুটি বলা যায় হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট মেয়র অফ নিউ ইয়র্ক সিটি, দ্য গ্রেট নিউ ইয়র্ক সিটি, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আপনারা দেখেন ইলহান ওমরের মতো ব্যক্তি, যিনি সোমালিয়া থেকে এসেছেন একজন রিফিউজি হিসাবে, আমেরিকাতে জন্মগ্রহণ করেন নাই, আমেরিকা কাঁপাচ্ছেন একজন কংগ্রেস উমেন হিসাবে, কংগ্রেস প্রার্থী হিসাবে বা একজন কংগ্রেস উমেন হিসাবে উনি আমেরিকা কাঁপাচ্ছেন। অথচ দেখেন উনি জন্মগ্রহণ করেছেন সোমালিয়ার মতো একটা দেশে। গণতন্ত্র থাকলে কি হতে পারে, এটাই হলো সবচেয়ে বড় আপনার এই আপনার কি হতে পারে সেটা দেখিয়েছে আপনার এই আমেরিকান মানুষ। সো এটাই চেয়েছিলাম। আজকে আমি ধরেন আমি মনে করি আই ডিজার্ভ টু বি এন এমপি। বাংলাদেশের মানুষের, আমার এরিয়ার মানুষের ভাগ্য হবে যদি আমি এমপি হতে পারি। ওয়াই? নাম্বার 1 কারণ, আমি এমপি হলে তাদের সন্তানদের জন্য বরাদ্দকৃত রাষ্ট্রীয় কোন সুযোগ সুবিধা আমি আমার সন্তানের জন্য চুরি করবো না। দিস ইজ দ্য নাম্বার 1 কোয়ালিফিকেশন আমার। 100%। এটা বাউতাবাজির বক্তব্য নয়, এটা এমন কথা নয় যে কথাটা আমি বলছি যে আমি লোক দেখানোর জন্য বলছি, পরে মিথ্যা বলছি, পরে গিয়ে আমি তার উল্টা করবো না, আমি করবো না এটা। আই এম বিল্ট ইন লাইক দ্যাট। আমি জনগণের মানুষের টাকা চুরি করবো না। দ্যাটস হোয়াট ইট ইজ, রাইট? আমি এডুকেটেড, I have the commitment for my people, commitment for the country, and I have a serious patriotism for Bangladesh. This is what it is. I have a shame. Above all, I have a shame, ladies and gentlemen. আমার লজ্জা আছে। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় যোগ্যতা। আমাকে কেউ চুর বললে আমি মুখ দেখাবো না। That's what it is. এগুলা যখন আমার যোগ্যতা আছে, আমি ডিজার্ভ টু বি এন এমপি। কিন্তু এই দলীয় রাজনীতি ভালো মানুষদেরকে, যোগ্য, লেখাপড়া, সৎ, কমিটেড এবং দেশপ্রেমিক মানুষদেরকে মানুষ কখনোই রাজনীতিতে আসতে দেয় না। বিকজ এই ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা প্রতিটা ক্ষেত্রে রিফর্মস ভালো মানুষকে রাজনীতিতে উঠে আসার জন্য বাধা সৃষ্টি করে। ওয়েলকাম টু নিউ বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট, এন্ড দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি আমরা এটাই বলে আসছি। এবং আমি তো আবার বলছি, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য সোশ্যাল মিডিয়াতে আসি নাই, আমি ফেসিবাদের বিরুদ্ধে এসেছি। আমি এসেছি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে, আইনের শাসনহীনতার প্রচন্ড অভাব যে জায়গাতে, সেখানে এসেছি। মানুষের অধিকার, মানবাধিকারের জন্য কথা বলতে আমি এখানে এসেছি। এর জন্যই আমার আশা। সুতরাং যে জায়গাতে এগুলো হবে, আমাদের আওয়াজ উঠবেই। দল তখন দেখবো না, মার্কাও তখন দেখবো না। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আজকে জাকসুর নির্বাচন, এই নির্বাচনে নতুন কিছু হয়েছে। এই সময় এসে মনে রাখবেন, শিবিরের মতো পাংচুয়াল রাজনৈতিক ছাত্র সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের কাছ থেকে ভিপি পদ কেড়ে নিয়ে আসা, ইটস নট এ জোক, সামথিং ডিফারেন্ট। ইট ইজ আনবিলিভেবল স্টাফ। দাঁত ফেলে দেবেন মানে কি? না, আমার তো দাঁত আছে। আচ্ছা, সো দাঁত ফেলে দেবেন, এটা খুলে বলেন। সম্ভবত আমি কোথাও বলেছিলাম, আপনি এটাই বলতে চাচ্ছেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ এ নিউ এরা ইন বাংলাদেশ। ওকে, নতুন কিছু সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এটার জন্য আমি মনে করি আপনারা আশাবাদী হওয়ার, মানে ডোন্ট লুজ ইউর হোপ। আমি বারবার বলছি, উই আর ভেরি প্রসপেক্টিভ কান্ট্রি, রাইট?
We are a very prospective nation as long as we have good people in good place. Otherwise, আপনি পরিবর্তন আনতে পারবেন না। That is the bottom line, ladies and gentlemen. 300 আসনে সংগ্রহ করা সম্ভব জামাত, আমি আপনাকে বলি। এরপর আমি কেন পিয়ারের বিরোধিতা করি, বারবার করেছি, এখনো করেছি। অনেকে ভুল বুঝতেছেন। আমি চর্লি কাকের বিষয়ে আমি আসতেছি, বলতেছি আপনাকে। সো আমি কোন পোস্ট দেই নাই ফেসবুকে ওনাকে নিয়ে, সেন্সিটিভ ইস্যু বাদ দিয়ে দিয়েছি। তবে আমি এটাই আমি আপনাকে বলবো, আপনি যদি প্রশ্নটা তুলেছেন। সুতরাং আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি বারবার বলছি, আপনি পরিবর্তন আনতে চান, পরিবর্তন আপনাকে আনতে হবে। এখন আপনার কোন দল, বাংলাদেশের কোন রাজনৈতিক দল আপনাকে পরিবর্তন এনে দিতে পারবে না। যে আপনার পরিবর্তন আনতে চান, আপনি মনে করেন আপনার সন্তান লেখাপড়া করবে, কিন্তু একটা চাকরির জন্য ঘুষ দিতে হবে না, তাকে তার যোগ্যতা অনুযায়ী সে চাকরি পেতে পারে, তাহলে দল মার্কার উপরে উঠে ভোট দিন, ভোট দিতে উৎসাহী করেন, এবং টাকা নিয়ে নয়, টাকা দিয়ে ভোট দিন। এটা আমার স্লোগান। ক্যান ফারদিন স্পিক বাংলা? পারে, মানে না বলতে গেলে, বাট বাংলা শিখতে হবে, এটা কোনো বিকল্প নেই। সো আমি আপনাদেরকে বলি, টাকা দিয়ে ভোট দেবেন কিভাবে? উন্নত বিশ্বে টাকা দিয়েই ভোট দেওয়া হয়, সকল জায়গায় একই হবে। এবং আমি আপনাদেরকে বলছি, উন্নত বিশ্বে আজকে নিউ ইয়র্ক শহরের মেয়র মামদানি, আফ্রিকার ইউগান্ডাতে জন্ম নেওয়া মামদানি, জন্মগ্রহণ করেন আমেরিকাতে, কিন্তু উনি আমেরিকান, দ্য ক্যাপিটাল সিটি অফ দ্য ওয়ার্ল্ড, ফিনান্সিয়াল ক্যাপিটাল সিটি অফ দ্য ওয়ার্ল্ড, আমেরিকার নিউ ইয়র্ক সিটি, সেই শহরের মেয়র। ব্রাদার্স এন্ড সিস্টার্স, লেডিস এন্ড জেন্টলম্যান, it's not a joke, it's something serious. I'm telling you today, it's something serious. You can't even imagine that. এবং লন্ডনের মতো শহরের মেয়র সাদিক খান, আপনি কি মনে করেন তাদের বাবা মানে ব্রিটেনের কুইনের কাছে কুইন মানে খুব শক্তিশালী? নাও, গণতন্ত্র এবং যোগ্যতা থাকলে কি হয় সেটাই দেখিয়েছে ব্রিটেনের মানুষ এবং নিউ ইয়র্কবাসী। আমি চাই প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের, আমি এখন স্বতন্ত্র নির্বাচন করবো কিনা, আই এম থিংকিং রাইট নাও, বিকজ এটার জন্য আমরা কাজ করে আসছি অনেকদিন। বারবার বলছি এই কথাগুলো, যারা নিয়মিত আমার ইউটিউব লাইভে আপনারা থাকেন, প্রতিদিন এই কথাগুলাই বলি। আমি নির্বাচন করতে চাই, কিন্তু আমার যোগ্যতা আছে, আমি মনে করি আই ক্যান গিভ এ শট, বাট আমি রাজনৈতিক দুর্বৃত্তানের কাছে জিম্মি যেন না হই। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। এবং আমি বলি না আপনাদেরকে, প্রতিদিন গড়ে গড়ে একটা করে লাঠি বানিয়ে রাখবেন, ভোটের অধিকার আর বিচার বিভাগ, এই দুটো অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে আপনার কাছ থেকে। প্লিজ গাইজ, লিসেন টু মি। আমি আপনাদের জন্য বলছি, আমার জন্য না। আমার ফার্দিন তো এখানে থাকে, সে কি কখন বাংলাদেশে যাবে আপনারা জানেন, রাইট? আমরা চাই আপনাদের সন্তানরা 2 বেলা খেয়েও শান্তিতে বসবাস করুক। বলি বাংলাদেশ 2 বেলা কেন, সুন্দর জীবন যাপন করতে হবে বাংলাদেশে বসবাস করে। শুধু রাজনৈতিক দুর্বৃত্তায়ন সবচেয়ে বড় বাধা আপনাদের সামনে, আর নাহলে অফুরন্ত সম্ভাবনার দেশ বাংলাদেশ। আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি এটা। আজ যদি আমরা ভারতকে ট্যাকল করতে পারি, ভারতীয় ষড়যন্ত্র বা ভারতীয় এজেন্ট যারা বাংলাদেশে আছে তাদেরকে ট্যাকল করে আমরা চলতে পারি, স্মার্ট মুভ, ইন্টেলেকচুয়াল মুভ যদি আমরা করতে পারি, বাংলাদেশ উইল বি বেটার অফ। ট্রাস্ট মি, আই ক্যান সি the light end of the tunnel, ladies and gentlemen. So please, আজকের জাকসু নির্বাচন, I am so hopeful, আশাবাদী পরিবর্তন আসবে। পরিবর্তন is change is on the way, and the big change is coming in Bangladesh. That's why we fought for a long time. আমরা কোনো দলকে ক্ষমতা আনার জন্য, কোনো নেতাকে, পার্টিকুলার নেতাকে ক্ষমতা আনার জন্য we didn't fight for it. Okay, so BNP wouldn't be finished. I'm not saying BNP will be finished. I'm saying BNP ছাত্র দলের জন্য আমার খুব দুঃখ লাগে আজকে ছাত্র দলের মতো সংগঠনের এই করুণ পরিণতি। I feel so regret. I feel very pathetic, to be honest. But ছাত্র দল কি এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে না? ঘুরে যে দাঁড়াতে পারবে ছাত্র দল, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এই জিতু। ছাত্রলীগ করতো এক সময়, কিন্তু ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার কারণে, তার অবস্থান পাল্টানোর কারণে আজকে আপনি দেখেন সম্মানিত হয়েছে, মানুষের আস্থা অর্জন করেছে। কিন্তু এই জিতুই যদি ছাত্র দলের বা ছাত্রলীগের মার্কা নিয়ে আসতো, তাহলে তার রেজাল্টটা কি এই হতবা ডিফারেন্ট, হতবা ভিন্ন হতে পারতো। দেখেন আপনি যে আইডিওলজিতে বিশ্বাস, এই আইডিওলজিটাই, রাজনৈতিক কাঠামোটাই আমাদের জন্য শত্রু, ভালো মানুষের জন্য শত্রু। জিতু ছাত্রলীগ করতো, কিন্তু তে ঘুরে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, করে বলছে আমি এই রাজনীতিতে বিশ্বাস করি না, এটা আমার জন্য নয়। দেখেন আজকে কোথায় এসে ছাত্র শিবিরের মতো সংগঠনকে, তাদের নেতাকে পিছনে ফেলে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাকে নির্বাচিত করেছেন। তারা নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছেন নয়, ইঙ্গিত অলরেডি প্রতিষ্ঠা করেছেন। তারা ডাকসু থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এখন ডাকসু থেকে শুরু হলো। পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে, ছাত্রদল বয়কটে ব্যস্ত, বয়কট করে সমাধান হবে না। সমস্যা যেখানে, সেখানে হাত দিয়ে সমাধান করে বেরিয়ে আসতে হবে। এবং জিতু দেখিয়েছে, if you can change a position, the position that been disliked by the people of Bangladesh, you can come up, you can bounce back. There is an opportunity. That's what it is, ladies and gentlemen. So আমি মনে করি নতুন বাংলাদেশ, আমি আশাবাদী আগামীতে যারা নির্বাচন করতে চান, দলের বাইরে গিয়েও ভালো মানুষ যারা আছে, প্রিপেয়ার ইয়োরসেলফ। বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হওয়ার জন্য চ্যালেঞ্জ করেন এই গতানুগতিক রাজনৈতিক ধারাকে, চ্যালেঞ্জ করে বলেন I am here, I think I'm better off than you,
আমি আপনার থেকে সব দিক দিয়ে ভালো, আমার মার্কা না থাকুক, ব্যক্তিগত দল না থাকুক, মানুষ আমার দল, বাংলাদেশ আমার পার্টি, লেটস ডু ইট, এন্ড দ্যাটস হোয়াট আই এম বিন ওয়েটিং, উই আর ওয়েটিং ফর দ্যাট, লিডস এন্ড জেন্টলম্যান। সো আচ্ছা, যুক্তরাষ্ট্রের কনসুলেটে হামলার বিষয়ে আপডেট, এটা কিছুদিনের ভিতরে আপনারা জানতে পারবেন। এটা ইট ইজ আন্ডার প্রসেসিং, আন্ডার ইনভেস্টিগেশন, লিডস এন্ড জেন্টলম্যান। এটা আমি আপনাদেরকে বলতে পারি। চার্লি কার্কের কথা বলছিলেন, চার্লি কার্ক উনি কিন্তু মানে সন্ত্রাসীদের গুলিতে উনি নিহত হয়েছেন, এবং উনার অনেকগুলা বিষয় আছে এখানে, সেন্সিটিভ বিষয় আলোচনা করার জন্য অনেকগুলা বিষয় যাচ্ছে, কিন্তু মনে রাখবেন এই বিষয়ে আপনাদেরকে একটা আপডেট দেবো আমি বিস্তারিত। আপনারা জানতে চাচ্ছে উনি, আপনারা মনে করেছেন উনি প্যালেস্টাইন বিরোধী, মুসলিম বিরোধী। ইয়েস, হি হ্যাড সাম ইস্যুস, বাট লাস্ট 1 month his position completely changed, like জিতুর মতো। আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। উনি একমাত্র ব্যক্তি, খালি বলে রাখি আমি, উনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ইরানে যখন আমেরিকা হামলা মানে করতে যাবে, এই সময় উনি গিয়া প্রতিবাদ করেছিলেন যে ইরানে যুক্তরাষ্ট্র কেন হামলা করবে, দিস ইজ নট আওয়ার জব, দিস ইজ নট আওয়ার সাবজেক্ট, দিস ইজ নট আওয়ার ইন্টারেস্ট, অন্য দেশের জন্য আমরা যুদ্ধ করতে যাব কেন? এই কথা বলার পরে যাদের বিরুদ্ধে গেছে তারা খুব ক্ষুব্ধ হয়েছিলেন তার মানে বিপক্ষে। এটা আলোচনাতে আছে, মাথায় রাখবেন বিষয়টা, বিস্তারিত ভিয়েনা থেকে। থ্যাংক ইউ সো মাচ। সো কথা হবে ইনশাল্লাহ। এখনো বলে রাখি, নিউ বাংলাদেশ দেখলাম, নিউ বাংলাদেশের প্রতিচ্ছবি পাচ্ছি। হে জেন জি, দল মার্কার ঊর্ধ্বে উঠে ভালো মানুষকে প্রমোট করুন, ভালো মানুষকে ভোট দিন, প্রতিটা গড়ে গড়ে পৌঁছে দিন। আমি আবার বলছি, আপনাদের সন্তানকে ভালো চান, বাংলাদেশে থাকতে চান, বিদেশে ইউরোপে যাওয়ার জন্য ভূমধ্য সাগরে গিয়ে আপনার সন্তান যেন না মরে, সেটা চান, ভোট ফর গুড পিপল, দল নয়, মার্কার। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সকলে ভিডিও পড়তে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।